দেশের রাজনৈতিক সংকট তৈরি করছে এই সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের গৃহযুদ্ধে ঠেলে না দেওয়ার আহ্বান রাজনীতিকদের। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর মূল্য থাকবে না। বিএনপির বর্তমান ভূমিকায় ঝুঁকিতে ফেব্রুয়ারির ভোট, বলছে জামায়াত। এবছর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মী। নির্বাচন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা বৃদ্ধির শঙ্কা। রাজধানী বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে ডিম এবং মাছের দর। নিষেধাজ্ঞা উঠলেও ইলিশের সরবরাহ কম, দামও বেশি। সেন্ট মার্টিন ভ্রমণের শর্তের বেড়াজালে নিরুৎসাহিত হবে পর্যটক, বলছেন ব্যবসায়ীরা। কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকদের। এবং ভারত যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তি সহযোগিতা জোরদারের আশা দিল্লি ওয়াশিংটনের। 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনের লক্ষ্য হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্থিতিশীল রাজনীতি কায়েম করা, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হাট ফজিলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত গণজমায়েতে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পালানোর সময় শেখ হাসিনা ফেলে যাওয়া লাখ লাখ নেতাকর্মীকে পাহারা দেওয়া হচ্ছে। তাদের অন্যায়ের বিচার করা হবে আইনের মাধ্যমে, রক্ত দিয়ে নয়। যারা ষড়যন্ত্রের কথা ভাবছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের কোনোভাবেই সেই সুযোগ দেওয়া হবে না। নিজে 5ই আগস্ট হেলিকপ্টারে বোনকে সাথে নিয়ে পালিয়ে গেছেন, আর তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন। আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। 17 বছর পরে আগামী দিন ভোট দিতে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 88, যশোর 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি যশোর 4 সংসদীয় আসন 88-তে। আজ আমরা সারাদিনে ছিলাম যশোর 3 এবং 4 আসনে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক টিএস আয়ুব। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো এই আসনের একজন মনোনয়ন প্রার্থী বিএনপির, কতটা সাড়া পাচ্ছেন জনসংযোগে? তারা ভোটাররা কি বলছে? আপনার প্রতিশ্রুতি কি একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি এই জনসাড়া কিভাবে পাচ্ছে এটা তো ওইভাবে বলা যাবে না, মেজারমেন্ট করে বলা খুব কঠিন। তবে মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ জেগে উঠেছে। বহুদিন যাবৎ মানুষ একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ। সেই পরিপ্রেক্ষিতে এই যশোর 4 নির্বাচনী এলাকার মানুষও উদ্বুদ্ধ, ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। একটা ভালো পরিবেশ যদি তারা পায় 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে, অবশ্যই ব্যাপক ভোটের মধ্য দিয়ে একটা উৎসবে পরিণত হবে আমি মনে করি। আপনি যেহেতু এই আসনের থেকে নমিনেশন পেয়ে জয়ী হন, আপনার কি পরিকল্পনা রয়েছে? কিভাবে এই আসনকে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা আমার আছে। আমি দীর্ঘদিন এখানে রাজনীতি করেছি, প্রায় 27 বছর এই গণমানুষের সাথে আছি, আন্দোলন সংগ্রামে ছিলাম। সেখানে মানুষের পালসটা বোঝা আমার জন্য খুব সহজ। আমি এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গণমুখী যে ধরনের কাজ আছে সবগুলো করার জন্য আমি রেডি আছি। পাশাপাশি যুবকদেরকে কাজে লাগানো, ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা কর্মসূচি উনি ঘোষণা করেছেন। যে কর্মসূচির ভিতরে 23 দফায় আছে এই তরুণদেরকে উদ্বুদ্ধ করা, তরুণদেরকে কাজে লাগানোর উনি ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রায় 1 কোটি জনগোষ্ঠীকে উনি কর্মসংস্থান করবেন এমন একটা ঘোষণা নিয়ে এসছেন। এবং দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য উনি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং
বিভিন্ন যুব নীতিমালা তৈরি করে যুবকদেরকে কাজে লাগানোর জন্য উনি ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনার সাথে আমি একমত আছি। আমি মনে করি এই অঞ্চলে এই যুবকদেরকে কাজে লাগিয়ে অনেক উন্নয়ন করা যাবে। পাশাপাশি আমি আমার অঞ্চলকে ব্যাপক আকারে একটা শিল্পায়ন করতে চাই এবং শিল্পায়নের মধ্য দিয়ে আমাদের যে জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীকে কর্মসংস্থানের একটা ব্যাপক ব্যবস্থা করতে চাই। এখন তো সব জায়গাতেই আপনি যেটা বললেন যুবকদের পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে নেতারা তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পাশাপাশি চাঁদাবাজির সঙ্গেও জড়িত রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থাও এই অঞ্চলে আমরা দেখেছি খুব একটা উন্নত না। এই বিষয়গুলোতে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসলে এই যশোর ৪ নির্বাচনী এলাকা অযত্নে অবহেলায় ছিল দীর্ঘদিন। এখানে 12টা সংসদীয় নির্বাচনের ভিতরে 8টা নির্বাচনই আওয়ামী লীগ জিতেছে। এটা আওয়ামী লীগের একটা বড় দুর্গ ছিল। আমরা 1997 সাল থেকে এখানে কাজ করেছি এবং কাজ করার পর থেকে ওই আওয়ামী লীগের দুর্গ ভেঙে আমরা বিএনপির দুর্গ পরিণত করেছি। সেক্ষেত্রে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি আছে এটা উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে। উন্নয়ন এখানে হয়নি বলবো যে একেবারেই হয়নি। আপনি শুধু হাসপাতালের কথা বলে হাসপাতাল শুধু না, রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষার মান সবকিছু মিলাই এখানে একটা অপব্যবস্থা ছিল, এখনো বিদ্যমান। এগুলোকে আমরা পরিপূর্ণ মাত্রায় একটা সাজিয়ে তোলার বিশাল পরিকল্পনা আমি শুধু না, আমার নেতাকর্মীরা, এখানকার গণমানুষের প্রত্যাশা এটা। একটু যদি বলতে চাই, আপনাকে যদি দল থেকে নমিনেশন না দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার যেহেতু এই আসনে আরো অনেক প্রার্থী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আপনি কতটা কাজ করবেন? আমি ধরেন আমি দল পাগল মানুষ, আমি কর্মী পাগল মানুষ, আমি গণমুখী মানুষ। এই 3টা কথা যদি আপনি বিবেচনা করেন এবং আমার অতীত ইতিহাস, আমি দলের সাথে বেইমানি করেছি, মুনাফিকি করেছি, আমার কর্মীদের মূল্যায়ন করি নাই, কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমি বঞ্চিত করেছি যোগ্যতার ভিত্তিতে, এই দৃষ্টান্ত নাই। আমি বহু কমিটি করেছি, কেউ বলতে পারবে না। এখানে হাজার কর্মী আমার ডাইনে বামে পিছনে সামনে আছে, তারাও সাক্ষী। এখানে আমার নীতি নৈতিকতার ক্ষেত্রে আমি কোনো জায়গায় ছাড় দিই নাই এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখানে মনোনয়ন আমাকে বাদে যদি কাউকে সিলেক্ট করে, মনে করে যে তাকে দিয়ে এই তরি পার করা সম্ভব, একটা আপনি নিশ্চিত থাকেন, আমি হাজার জনতার সামনে বলছি না, এই জনতাও জানে আমি আমার চুল পরিমাণ আমার জায়গা থেকে আমি নড়বো না, আমি ধানের শীষের পক্ষে থাকবো। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ আমরা সারাদিন ছিলাম যশোর 3 এবং 4-এ। আগামীকাল আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে যশোর 5 এবং 6-এ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে ব্রহ্মপুত্র নদে হয় 2 দিনব্যাপী নৌকা বাইচ। এ উপলক্ষে হাজারো নারী পুরুষ নদের পাড়ে ভিড় জমান, আনন্দে উল্লাসে মেতে উঠে 8টি বাইচ দলের প্রতিযোগিতা উপভোগ করেন। আগামীকাল হবে সেমিফাইনাল ও ফাইনাল। ছলাৎ ছলাৎ শব্দে নৌকা বাইচ এক ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব। হারিয়ে যেতে বসা এই লোক সংস্কৃতি আবারও ফিরে এসেছে গাইবান্ধার ফুলছড়িতে। জেলার বড় নদী হিসেবে পরিচিত ব্রহ্মপুত্রে এক সময় বছরের নির্দিষ্ট সময়ে নৌকা বাইচের বিশাল আয়োজন হতো। গ্রাম বাংলার মানুষের কাছে এই আয়োজন ছিল খুবই প্রিয়। তবে নানা প্রতিকূলতায় সেই ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। 53 বছর পর গত বছর থেকে ব্রহ্মপুত্রে আয়োজন করা হচ্ছে নৌকা বাইচ। সৈয়দপুর ঘাট থেকে বালশিঘাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার অংশ প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয়। আয়োজন দেখতে ভিড় জমান হাজারো দর্শক। কঞ্চিপাড়া ইউনিয়ন যুব সমাজ যারা আমাদের এই ঐতিহ্য ধরে রেখেছে, পরবর্তী প্রজন্ম যেন এই নৌকা বাইচ সবসময় দেখতে পারে, আমাদের চাই। নৌকা খেলা সবাই মিলে যাচ্ছে, খেলা দেখতেছে, খুব ভালো লাগছে। 2 দিনব্যাপী এই আয়োজনে শুক্রবার বাদ পড়ে 4টি দল। শনিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। এমন আয়োজন আরো করার তাগিদ অংশগ্রহণকারীদের। বাইচ খেলায় আমরা সারি গাই, আমরা উজ্জ্বলা থাই, মনে করো সবাই মানুষ আঙ্গুর উজ্জ্বলা দেখি আঙ্গুর মনে করো উৎসাহ দেয়। সবাই এক তালে তালে একসাথে বোটে টানি, আমাদের এটা আমোদ। এই আমোদ আমরা প্রতি বছরই করতে চাই। তরুণদের মাঝে নিজস্ব ঐতিহ্য পরিচিত করতেই এই আয়োজন বলছেন আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাচ্চাদের আমলের খেলা নৌকা বাইচ টুর্নামেন্ট প্রতি বছরের মতো এই বছরেও আমরা যুব সমাজকে অনলাইন প্ল্যাটফর্ম এবং মাদক থেকে দূরে রাখার জন্য আয়োজন করেছি। গ্রাম বাংলার চিরায়ত ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখে মুগ্ধ সবাই। ডিবিসি
নিউজ ডেস্ক। এবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ওমরা ভিসার নিয়মাবলীতে নতুন কিছু পরিবর্তন এনেছে। ওমরা যাত্রীদের ভিসার মেয়াদের 1 মাসের মধ্যে দেশটিতে যেতে হবে। ভিসা ইস্যু করার তারিখ থেকে 1 মাস গণনা করা হবে। এছাড়া সৌদি আরবে পৌঁছানোর পর ওমরা পালনকারীদের সেখানে থাকার সময়কাল আগের মতো 3 মাস থাকবে। এদিকে গত কয়েক বছরের তুলনায় এবার ওমরা যাত্রীর চাপ অনেক বেশি। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত এ কারণে মন্ত্রণালয় ওমরা ভিসা সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার 30 দিনের মধ্যে যদি কোনো হজ যাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরা ভিসা বাতিল হয়ে যাবে। বিশ্ব রাজনীতি মানচিত্রে নতুন দিগন্তে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে দেশ দুটি। চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের পর দুদেশের সম্পর্কে চলে আসছিল টানাপোড়েন। প্রতিরক্ষা সহযোগিতার বন্ধন আরও মজবুত ও জোরালো করতে ভারত ও যুক্তরাষ্ট্র সই করল এক ঐতিহাসিক চুক্তিতে, যা আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং ইন্দো প্যাসিফিক স্থিতিশীলতার নতুন এক অধ্যায়। এই চুক্তির ঘোষণা আসে কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বৈঠকের পর। কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকি চুক্তিটি সই হয়। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এই চুক্তির মাধ্যমে দুদেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি কৌশলগত, যৌথ স্বার্থ, পারস্পরিক বিশ্বাস এবং একটি সুরক্ষিত ও সমগ্র ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকারের উপর নির্মিত। এটি আমাদের দুই দেশের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির আলোচনা চলাকালে সই হল প্রতিরক্ষা চুক্তিটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক আরোপের পর থেকেই কিছুটা টানাপোড়েন চলে আসছিল দ্বিপাক্ষিক সম্পর্কে। এদিকে রাজনাথ সিং এক্সে লিখেছেন, এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারিত্বের নতুন যুগের সূচনা। প্রতিরক্ষা সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হিসেবে থাকবে। এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। একই সাথে স্বাধীন, উন্মুক্ত ও সুশৃঙ্খল ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেন, এই চুক্তিটি মূলত জুলাই-অগাস্ট মাসে সই হওয়ার কথা ছিল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হায়াত হোটেলে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না, যা করতে পারবে তাই বলছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা কোনো দুই পয়সা। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করব। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছরে গ্রেপ্তার হয়েছে 3000-এরও বেশি কর্মী। এক ব্রিফিংয়ে কথা জানান ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে নিষিদ্ধ সংগঠনগুলো তৎপরতা বাড়তে পারে, তবে যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সতর্ক রয়েছে পুলিশ। 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আসছে। এসব ঝটিকা মিছিল থেকে চলতি বছরে প্রায় 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান গণমাধ্যম বিভাগের উপপুলিশ কমিশনার। এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার 3000-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি, এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তাদের দেশ ও দেশের বাইরে থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরীতে আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অপতৎপরতা রুখতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালীকে বিভাগ চাই সংগঠন। শুক্রবার বিকেলে 3:30টায় শাহবাগে ব্যানার ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন অনেকে। বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলার বাসিন্দারা প্রশাসনিক অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়ে আসছে। তাদের অভিযোগ, চট্টগ্রাম থেকে দূরত্ব ও প্রশাসনিক জটিলতার কারণে এসব জেলার জনগণ নানান ভোগান্তিতে পড়ছে। দুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা দেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। তবে বিক্ষোভ চলার সময় শাহবাগ মোড়ের রাস্তা আংশিক বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। শেষ টি-20তে টাইগারদের 5 উইকেটে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতল ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমে 151 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 19 বল হাতে রেখে জয় পায় উইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে হতাশ করেন টাইগার ব্যাটাররা। 8 ব্যাটার আউট হয়েছেন 1 অঙ্কে। তানজিম তামিম ও সাইফ হাসান ছাড়া 2 অঙ্কে যেতে পারেনি আর কেউ। 44 রানের শেষে 7 উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্তে তানজিদ খেলেন 89 রানের ইনিংস, সাইফ করেন 23 রান। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড করেন হ্যাট্রিক। 152 রান তাড়ায় শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে রোস্টন চেজ ও আকিম অগাস্টের জোড়া 50-তে সহজে জয় পায় ক্যারিবীয়রা। দুজনেই করেন 50 রান। রিশাদও উইকেট নিলেও ছিলেন খরুচে, তাসকিনও বিলিয়েছেন রান। বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জিতল ক্যারিবীয়রা।